শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিল তখন তাকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি। তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, মুর্শিদাবাদে সংখ্যালঘুদের নিয়ে 30-70-এর নিয়ে একটা বিতর্ক মন্তব্য করেছে। তখন কেউ কিন্তু হুমায়ুন কবিরকে নিয়ে কোনো মন্তব্য করেনি। হুমায়ুন কবিরকে যখন তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে দিল, তিনি আলাদা দল তৈরি করলো। এখন তাকে নিয়ে বিভিন্ন রকম অভিযোগ, বিভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তিনি নাকি বিজেপির দালাল, এমন কথা বলছেন। আমরা দেখলাম যে এমএলএ হোস্টেলের সামনে হুমায়ুন কবির একটা সর্বভারতীয় নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিল। সেই জায়গায় একজন টুপি পরা ব্যক্তি, তার মাথায় হেলমেটও ছিল না, বাইক চড়ে এসে হুমায়ুন কবিরকে বলছেন দালাল, চোর। আমরা বলতে শুনলাম হুমায়ুন কবিরকে যে ধৈর্য হারা হয়ে তার দিকে কিন্তু কিছুটা তেড়ে যায়। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয়। দেখুন, যখন কুল গাছে টোপটাপা কুল ধরে তখন অনেক বাচ্চা ছেলেরা ওই কুল গাছে ঢেলা মারে, আর যখন কুল থাকে না তখন কোনো বাচ্চা ছেলেও ঢেলা মারে না, আর উল্টে বলে ওই কুলতলায় যাস না, কুলতলায় পেতনি আছে, কুলতলায় ভূত আছে। আজকে হুমায়ুন কবির বাংলার মুসলমানদের মসিয়া হয়ে গেছে, কিন্তু তৃণমূলের পাচাটা গোলামরা, তৃণমূলের দালালরা, তৃণমূলের হারাম খেকোরা, তৃণমূলের তেলুয়া চাটনেওয়ালা যে সমস্ত মুসলমান আছে তারা এখনো পর্যন্ত তৃণমূলের ধ্বজা ধরে আছে। এবং তৃণমূলের কালচার হচ্ছে মারো ধরো কাটো, তৃণমূলের কালচার হচ্ছে ভোট লুট করো, তৃণমূলের কালচার হচ্ছে যতদিন পুলিশ ততদিন ওরা দাদাগিরি। কাল যদি পুলিশটা সরে যায় ওদের পাশ থেকে, বামপন্থা 35 বছর ক্ষমতাচ্যুত হয়ে যাবার পরেও 2-4 পিস আজও পাড়া গ্রামে খুঁজলে পাওয়া যায়। যেদিনকে ক্ষমতাচ্যুত হয়ে যাবে, হিন্দু তৃণমূলরা পাঁচিরে দাঁড়িয়ে আছে। সে এমএলএ হলেও সে টপকাবে বিজেপিতে, আর না হলেও টপকাবে। আর যারা তলুয়া চাটনেওয়ালা কিছু মুসলমান আছে তারা মসজিদে ঢুকে যাবে কেলানির ভয়ে, আর কিছু মুসলমান তারা হয় নওশাদ সিদ্দিকী, নাহলে হুমায়ুনের দলে, আর নাহলে মিম পার্টিতে ঢুকে যাবে। কারণ বামপন চলে যাওয়ার পরও আজও কিছু আছে। তৃণমূল চলে যাওয়ার পরে এত স্রোত বইবে যে স্রোতে তৃণমূল নামটাই বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে উঠে যাবে। হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিল তখন ঠিক ছিল, যেই তিনি তৃণমূল থেকে সাসপেন্ডেড হলেন তাকে চোর বলা হচ্ছে, তাকে দালাল বলা হচ্ছে, তাকে ধর্ম নিয়ে রাজনীতি করে এরকম বলা হচ্ছে। কি বলবেন? দেখুন, আমার গুড়ে ইঁদুর পড়েছে এটা কেউ বলে তাহলে গুড় বিক্রি হবে? তাহলে হুমায়ুন যখন তৃণমূলে ছিল তখন এই হুমায়ুন বলেছিল যে মুর্শিদাবাদে 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। কোনো মাইকেলালের ক্ষমতা হয়েছে, মমতা বুবুর ক্ষমতা হয়েছে, মমতা খালার ক্ষমতা হয়েছে, মমতা আপার ক্ষমতা হয়েছে? এত তো মুসলমান হিন্দু সবাই বাস করে বাংলার বুকে, কারো হিম্মত হয়েছে হুমায়ুনের বিরুদ্ধে কেস করার? আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, আজ যে হুমায়ুন কবিরের অ্যাডভোকেট, আমি হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করেছি এবং মামলা করে এনআইএ তদন্ত করেছি এবং ওর বিরুদ্ধে এফআইআর করেছি। অর্থাৎ ডরাই তো ডরাই, হারামজাদাকেই ডরাই। বারংবার বলে আসছেন যে হুমায়ুন কবিরের নিরাপত্তা দরকার। অবশেষে আমরা দেখলাম যে কেন্দ্রীয় নিরাপত্তা। দেখুন, কেন্দ্রীয় নিরাপত্তার বাহিনীর ব্যাপারে হুমায়ুন কবিরের 2টো মামলা আমি লড়েছি বাবরি মসজিদ সংক্রান্ত। তৃতীয় মামলা হুমায়ুন কবির দিয়েছিলেন একজন আমার লার্নেড ফ্রেন্ড, সেই লার্নেড ফ্রেন্ড তার মতো টিম সাজিয়ে লড়ছে। 2টো হিয়ারিং সুব্রা ঘোষের ঘরে, জাস্টিস সুব্রা ঘোষের ঘরে
ওই মামলায় দুটো হিয়ারিং হয়ে গেছে, কিন্তু জাস্টিস কোনো রায় দেয়নি। অবশেষে যখন দুটো হিয়ারিং হয়ে গেছে কমপ্লিট, তখন হুমায়ুন কবির সেদিনকে রাতটা ছিল রবিবার, আমাকে রাত্রিবেলায় ফোন করে হুমায়ুন যে এই মামলাটাতে আপনাকে দাঁড়াতে হবে। আমি বললাম আমি তো দাঁড়াবো না, তুমি তো আমাকে অ্যাডভোকেট রেকর্ডে রাখোনি, এই মামলা তো করছে অন্যজন। না, ওরা আমাকে বলেছিল যে সব মামলায় আফজল সাহেব কেন করবে, আমাদেরকেও দিন, সেই হিসেবে আমি ওদেরকে দিয়েছি, কিন্তু আপনাকে দাঁড়াতেই হবে কালকে। আমি ওনার অনুরোধটা ফেলতে পারিনি। আমি জাস্টিস সুব্রা ঘোষের ঘরে 5 নম্বর ঘরে যখন মামলাটা শুরু হয়েছে তখনও আমি ঢুকিনি, আমি দেখছিলাম, অবজার্ভ করছিলাম। যখন দেখছি সেন্ট্রাল যে গভর্নমেন্টের যে অ্যাডভোকেট এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট তুমুল বিরোধিতা করছে এবং জজ সাহেব একবারে রায় দিয়ে দেবে মানে হুমায়ুনের বিরুদ্ধে, ঠিক সেই সময় আমি এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে আমি প্রথমেই সেন্ট্রালের যিনি পিপি ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, তার পাশে গিয়ে দাঁড়ালাম, এখনো রেকর্ডে আছে। এবং সেখানে গিয়ে আমি জাস্টিসকে একটা কথাই বললাম যে যেখানে নওশাদ সিদ্দিকী তিনি এত বড় এমএলএ না যে তাকে তার কোনো হুমকি আসেনি, তার কোনো চুমকি আসেনি, কিন্তু তবু তাকে সেন্ট্রাল ফোর্স আমার আদালত থেকে দেওয়া হয়েছে। আর হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক ছিল, তাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে। আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদ আমার হাইকোর্টের সিদ্ধান্ত অনুসারে রায় অনুপাতে তৈরি হওয়ার যখন উদ্বোধন হয়েছে, তারপর থেকে দেশ বিদেশ রাজ্য ভিন রাজ্য থেকে মারা কাটা বহুত হুমকি এসছে। সুতরাং সে শুধু এমএলএ না, সে একটা দল তৈরি করছে তার সুপ্রিমো, এবং সে একটা মসজিদ সংক্রান্ত ব্যাপারে তাকে যে কোনো মুহূর্তে হত্যার হুমকি আসছে। তখন রাজ্য সরকারের যিনি ছিলেন অ্যাডভোকেট তিনি বললেন উনি তো দুটো সিকিউরিটি আছে। আমি বললাম ওনার দুটো পুলিশ নিয়ে কী হবে, ওরা তো ঘুমোবার জন্য আছে আর রাজ্য সরকার কাছে খবর দেবার জন্য আছে, সুতরাং নিয়ে লাভটা কি, তুলে নিক। তখন আমি একটা ধারাতে ছিল বইয়ে 40 নম্বর ধারা, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি অ্যাডভোকেট লার্নেড ফ্রেন্ড তাকে আমি দেখালাম, দেখাতে উনি সেটাকে পড়লেন জাস্টিসের সামনেই। পড়ার পরে যা বলা হলো যে না, ধারাতে যখন উল্লেখ করা আছে তাহলে দেয়া হবে, এবং তখন একটা 40 নম্বর উপধারাতে আবার উল্লেখ আছে যে খরচা বহন করতে হবে। তা আমি বললাম হ্যাঁ, খরচা বহন করবে, আগে তো Y+ ক্যাটাগরি ডিপ্রাইভড হোক, তারপর তো খরচা। সেই মোতাবেক ইলেকশনের আগেই কেন্দ্রীয় সরকার মহামান্য হাইকোর্টের আদেশকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর ওনার Y+ সিকিউরিটি দিয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর হুমায়ুন এখন সিনা টান করে চলতে পারবে এবং রাজ্য সরকারের যে সিকিউরিটি ছেড়ে দিতে পারবে বা প্রাইভেট সিকিউরিটি তার যদি থাকে সেটা ছেড়ে দিতে পারবে।